করোনার লাগাম টানতে 7 দিনের কঠোর বিধিনিষেধে দেশ, মাঠে সেনাবাহিনী, মোড়ে মোড়ে চেকপোস্ট, সারা দেশে আটক 3 শতাধিক। কারখানায় যেতে পোশাক শ্রমিকদের ভোগান্তি। সারা দেশেই হুহু করে বাড়ছে করোনায় মৃত্যু। 24 ঘন্টায় রেকর্ড 136 জনের মৃত্যু। টাঙ্গাইলের সর্বোচ্চ। খুলনায় পিসিআর ল্যাব দূষণের নমুনা পরীক্ষা বন্ধ। প্রবাসীদের টিকা দেওয়ার প্রথম দিনই অব্যবস্থাপনা, কুর্মিটোলায় বিক্ষোভ। একটি মাত্র এজেন্সির শ্রমিকরাই দিতে পারছেন টিকা। 2-1 দিনের মধ্যেই সমাধানের আশ্বাস মন্ত্রীর। রাতভর বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল। চরম দুর্ভোগে রোগী, স্বজন ও চিকিৎসকরা। বছরের পর বছরেও মিলছে না সুরাহা। এবং লকডাউনেও পুরোদমে চলছে পদ্মা সেতুর কাজ। 200 রোড স্ল্যাব বসলেই সেপ্টেম্বরের সংযোগ সড়কে যুক্ত হবে 2 প্রান্ত। গ্যাস পাইপলাইনের কাজেও অগ্রগতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। প্রথম দিন সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, করা হচ্ছে জেল জরিমানাও। মানুষ সচেতন না হলে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে প্রথম দিন অযথা বাইরে বের হওয়ায় এ পর্যন্ত সারা দেশে আটক করা হয়েছে 2 শতাধিক। আবারও কঠোর বিধিনিষেধ, আবারও ফাঁকা ঢাকার ব্যস্ততম সড়ক। 2-1টি জরুরি গাড়ি ছাড়া রাস্তায় নেই কোনো যানবাহন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের চিত্র ছিল এমনই। কেবল গুলশান নয়, রাজধানীর অন্যান্য প্রধান সড়কের চিত্রও একই রকম। কঠোর বিধিনিষেধের প্রথম দিন নগরবাসী ও যানবাহন নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নগরীর মোড়ে মোড়ে জনসমাগম ঠেকাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের। পুলিশের পাশাপাশি তৎপর ছিল সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। জরুরি প্রয়োজন ছাড়া যারাই বের হয়েছেন তাদের গুনতে হয়েছে কমপক্ষে 200 টাকা জরিমানা। মানে বের হওয়া নিষেধ, সরকারি ঠিক আছে, তারপর বের হয়েছে তার জন্য 200 টাকা জরিমানা দিলাম। ম্যাজিস্ট্রেট বলছে যে আপনারা নির্দেশ অমান্য করছেন, এই জন্য আর কি 50 টাকা করে জরিমানা করা হলো। যে মাছটা আমার এই জায়গায় আর কি ছিল আর কি, মোবাইল রিসিভ করছি তো ওটা হাতেই ছিল আর কি, এই কারণে ম্যাক্স। পুলিশ ও সেনাবাহিনী বলছে বেশিরভাগ সাধারণ মানুষ নিজ থেকেই বিধিনিষেধ মেনে চলছেন। জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও প্রয়োজন বোধে যদি লকডাউন এনফোর্স করার জন্য আমাদের যদি যে কোনো দায়িত্ব করতে হয়, বেসামরিক প্রশাসনের অনুরোধে আমরা সে সকল দায়িত্ব পালন করব। নগরীর অলিগলিতে 2-1টি খোলা থাকলেও তা বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া দুপুর পর্যন্ত লকডাউন অমান্য করায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রায় 100 মানুষকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মামলা হয়েছে অর্ধশত। জনগণ মোটামুটি ভালোই সরকারের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করছেন। আর কিছু কিছু ঘটনা ঘটছে, অনেকে অনাকাঙ্ক্ষিতভাবে বের হচ্ছে, সেগুলোকে আমরা প্রসিকিউশন দিচ্ছি। সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে রাখতে বাধ্য করতে পুরনোদের পাশাপাশি আরও 106 জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই তারা কাজ করছেন। আমাদের নাগরিকগণ কিন্তু সরকারের এই যে নির্দেশনা বা রেস্ট্রিকশনস বা গাইডলাইন যেটাই বলি, সেটার প্রতি কিন্তু একাত্মতা বা সংহতি প্রকাশ করেছেন। সর্বাত্মক কঠোর লকডাউনের প্রথম দিন যে কঠোরভাবেই পালন হচ্ছে তা স্পষ্ট। সংশ্লিষ্টরা বলছেন লকডাউন মানেই কিছুটা অমানবিক, কষ্টের ও ভোগান্তির হবে, তা স্বাভাবিক। তবে তারা বলছেন সেই কষ্টটুকু মেনে নিয়ে যদি তা পালন করা যায় তাহলে শিগগিরই এই বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তি মিলতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। হ্যাঁ, ধন্যবাদ এশা। আসলে মিরপুরের দিকে আমি এখন রয়েছি গাবতলীতে, এবং এখানে আপনি জানেন যে ঢাকার সবচেয়ে বড় প্রবেশদ্বারের একটি, এবং এখানে এই অঞ্চলটিতে কিন্তু প্রচুর মানুষের বসবাস। সকাল থেকে আমরা যেটি দেখেছিলাম যে এই এলাকার রাস্তাঘাটগুলোতে কিছু মানুষের আনাগোনা দেখা যাচ্ছিল, কিন্তু দুপুরে বেলা বাড়ার সাথে সাথে এই পর্যায়ে কিন্তু আমরা লোক সমাগম একেবারেই কম দেখছি, এবং পুলিশি তৎপরতাও আমরা দেখছি যথেষ্ট ভূমিকা রাখে লকডাউনে মানুষের আসলে সামাজিক দূরত্ব, নিরাপত্তা এগুলো মেনটেন করার ক্ষেত্রে যে ধরনের নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যেন প্রতিপালন করা যায়। আমরা কিছুক্ষণ আগে মিরপুর বিভাগের ডিসির একটি সংবাদ সম্মেলন থেকে যে তথ্য পেয়েছি সেটি হলো যে
এখন পর্যন্ত এই অঞ্চলে প্রায় 50টি মামলা হয়েছে যারা লকডাউন অমান্য করেছে এবং লকডাউন অমান্য করে তারা কোনো কারণ দেখাতে পারেনি বাইরে আসার যে কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এইসব মামলায় আটক হয়েছে প্রায় শতাধিক মানুষ। এবং আপনারা এরই মধ্যে হয়তো জেনে গেছেন ঢাকা পুরো শহরেই প্রায় 250-র মতো মানুষ এখন পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছেন। তারা আসলে লকডাউনে কেন বের হয়েছেন এর যথাযথ কারণ বা যৌক্তিক কোনো কারণ তারা দেখাতে পারেননি। আসলে প্রয়োজন তো আসলে কোনো বাধা মানে না, সেক্ষেত্রে সরকার কিন্তু বেশ কিছু পুলিশ আমাদেরকে জানিয়েছে যাদেরকে নিতান্তই প্রয়োজনে আসতে হয়েছে বাইরে তাদের ব্যাপারে কিন্তু বেশ সহনশীল মনোভাব দেখিয়েছে, কিন্তু যারা যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি তাদের বিরুদ্ধে তাদের যে আইন অনুযায়ী মামলা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। ইতোমধ্যে কয়েকজনকে তারা আদালতেও প্রেরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যে কড়াকড়ির মধ্যেই বেশ কিছু মানুষকে উৎসুক মানুষ অনেকেই রয়েছেন যারা আসলে ঠিক কেন বাইরে এসেছেন এটি তারা আসলে অনেকেই জানেন না। এই ধরনের মানুষজন আমরা দেখেছি যে আসার পরে তারা যখন আইন শৃঙ্খলা বাহিনী চোখে পড়ছে তখন আসলে তারা আবার গলিপথের মধ্যে ঢুকে যাচ্ছে। এইগুলো আসলে শহরের মূল রাস্তার বাইরে যেসব গলিপথগুলো রয়েছে, আবাসিক এলাকার যে ছোট ছোট মোড় রয়েছে সেখানে কিছু কিছু জটলা আমরা দেখছি। আপনি দেখছেন যে আমার এখানেই যে চেকপোস্টটি রয়েছে গাবতলীর একেবারে বাস স্ট্যান্ডের কাছেই, এটি ঢাকা থেকে বের হওয়ার পথ, অর্থাৎ কেন মানুষ কোথায় যাচ্ছেন কি তারা নিশ্চিত হয়েই আসলে গাড়িগুলো ছাড়ছেন। তো এর ছাড়া যখন ঢাকার প্রবেশ পথে ঠিক এর উল্টো দিকে রাস্তায় আমিনবাজার ব্রিজ থেকে নামার পরে আরেকটি চেকপোস্ট বসানো হয়েছে, তারা কিন্তু তদারকি করছেন যে কারা ঢাকায় ঢুকছেন এবং ঠিক কোন কারণে তারা ঢাকায় ঢুকছেন সেটি তদারকি করছেন। একটা বিষয় লক্ষণীয় যে সারা ঢাকায় আমরা এখন পর্যন্ত সকাল থেকে যেসব জায়গায় ঘুরেছি বা দেখেছি সব জায়গায় কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর একটা কড়া তৎপরতা নজরদারি সেটি দেখতে পেয়েছি। তারপরেও আসলে সব পক্ষই বলছে যে জনসচেতনতা বাড়ানো ছাড়া আসলে করোনা সংক্রমণ ঠেকানো আসলে কিছুটা কঠিন কাজই। তো আমার কাছে মিরপুর গাবতলী এই অঞ্চল থেকে লকডাউনের এই ছিল এখন পর্যন্ত সবশেষ। এসা লকডাউনে রাজধানীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন গাবতলী থেকে সহকর্মী জুবায়ের ফয়সাল। সময় সংবাদে আরও থাকছে, শতবর্ষ পূর্ণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়। মহামারীর কারণে প্রতীকী অনুষ্ঠানে দিনটি উদযাপন। নানা সীমাবদ্ধতায় অতীতের সুনাম হারাতে বসেছে প্রাচ্যের অক্সফোর্ড। দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টাতেই দেশে বিভিন্ন অঞ্চলে রেকর্ড 136 জন মারা গেছেন। এর মধ্যে দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে 96 জন। সবচেয়ে বেশি মারা গেছে নতুন হটস্পট টাঙ্গাইলে 16 জন। সর্বোচ্চ শনাক্তের হার সেখানেই 40.92%। শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল রোগী ও কর্তৃপক্ষ, চিকিৎসা চলছে মেঝেতেও। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এখন আর সীমান্ত জেলা নয়, ভয়াবহ করোনা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী, তাই মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লকডাউনেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এতে চিকিৎসা সেবা দিতে দিশেহারা চিকিৎসক ও নার্সরা। এবার নতুন হটস্পট হিসেবে যুক্ত হয়েছে টাঙ্গাইল। করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ মারা গেছেন 16 জন। 628টি নমুনা পরীক্ষায় শনাক্ত 257 জন, হার 40.92%। 50 শয্যার বিপরীতে 60 জন ভর্তি থাকায় অনেকের চিকিৎসা চলছে মেঝেতে। অক্সিজেন যেটা এটা সার্ভিস মনে করেন যে কম পাইছি। পরিস্থিতি আসলে ভয়াবহ আকারে ধারণ করেছে, যেটা আমরা আশঙ্কা করেছিলাম। করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 22 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর 14, নওগাঁর 5 এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের 1 জন করে। 24 ঘন্টায় 406টি নমুনা পরীক্ষায় 162 জন শনাক্ত হয়েছেন, হার 39.9%। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় 14 জন মারা গেছেন। 24 ঘন্টায় 192টি নমুনা পরীক্ষায় 67 জন শনাক্ত হয়েছেন, হার 35%। বুধবার অক্সিজেন সংকটে সাতক্ষীরা মেডিকেলে 6 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতদের স্বজনদের। জেলায় 809 জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ করে অক্সিজেনের প্রেসার ফল করে, এই কারণে অতি মুমূর্ষু কিছু রোগী মারা গেছে। এখন একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। নার্সরা এসে আমাদেরকে জানালো যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু গ্যাস সংকট হতে পারে, আপনাদের রোগী যেভাবে হোক আপনারা বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করেন। খুলনা মেডিকেলের RT-PCR ল্যাবে দূষণ দেখা দেয় নমুনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর 3টি হাসপাতালে মারা গেছেন 11 জন। তাদের মধ্যে 5 জন খুলনার, 3 জন বাগেরহাটের ও 1 জন যশোরের। 24 ঘন্টায় 633টি নমুনা পরীক্ষায় 242 জন শনাক্ত হয়েছেন, হার 38%।
এইচএ ল্যাবে আসলে কাজের লোড এত বেশি ছিল তো, যার জন্য আমাদের কন্টামিনেটেড হয়ে গেছে ল্যাব। সেই জন্য আমরা এখন আপাতত কাজ বন্ধ রেখেছি, আগামী 2 দিন বন্ধ রাখবো, শুক্রবার পর্যন্ত। যশোরে মারা গেছেন 12 জন, 537টি নমুনা পরীক্ষায় 142 জন শনাক্ত, হার 27%। কুষ্টিয়ায় মারা গেছেন 9 জন, আর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে 5 জন করে। জুন মাসের প্রথম থেকে সংক্রমণের যে হার যেটা বাড়ছে, ঊর্ধ্বমুখী যে গতি ছিল সেটি সেই পর্যায়েই রয়েছে। ময়মনসিংহে 8 জন মারা গেছেন, 24 ঘন্টায় 443টি নমুনা পরীক্ষায় শনাক্ত 129 জন। মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে বগুড়ায়, 24 ঘন্টায় 5 জন মারা গেছেন, 352টি নমুনা পরীক্ষায় শনাক্ত 132 জন, হার 38%। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে সিলেটে 7 জন, চট্টগ্রামে 5 জন, নাটোর, পিরোজপুর ও দিনাজপুরে 4 জন করে, লালমনিরহাটে 3 জন এবং ঠাকুরগাঁওয়ে 2 জন মারা গেছেন। প্রবাসীদের টিকা দেওয়ার প্রথম দিনেই দেখা গেছে অব্যবস্থাপনা। কোনো ধরনের গাইডলাইন ছাড়াই প্রবাসীদের টিকাদান কার্যক্রমের ঘোষণা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে কেন্দ্র এসে সুনির্দিষ্ট কোনো তথ্য না পেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আশ্বাস দেন, অল্প সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটি কাঠামোর মধ্যে আনা হবে। প্রথম দিনে কেবল নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের নতুন কর্মীদের দেয়া হয় ফাইজারের টিকা। সৌদি আর কুয়েত প্রবাসীদের দেয়া হচ্ছে করোনার টিকা। তথ্য বলতে এতটুকুই। এই খবরেই বৃহস্পতিবার সকাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এসে ভিড় করতে থাকেন প্রবাসীরা। কারো ভিসার মেয়াদ আছে 10 দিন, কারো 2 মাস কিংবা 1 মাস। অথচ প্রথম দিনে ভ্যাকসিন দেয়া হচ্ছে নির্দিষ্ট একটি রিক্রুটিং এজেন্সির নতুন শ্রমিকদের। আমরা ভ্যাকসিন নিতে আসছি কোম্পানির মাধ্যমে, আমরা সৌদি আরবে যাচ্ছি প্রথমবার। ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে আসছে আমাকে, রেজিস্ট্রেশন করবো এখানে, বলছে যে এখানে রেজিস্ট্রেশন করবো, ভ্যাকসিন দেবো। এছাড়া বাকিরা কবে, কিভাবে, কোথায় টিকা দিবে এমন তথ্য না থাকায় বিক্ষোভ করতে থাকেন প্রবাসীরা। আমার সময় দিল আমার আজ থেকে, তাহলে আমাদের 4 তারিখে দুপুরে ফ্লাইট আছে, তাহলে আমি রেজিস্ট্রেশন করবো বলেন? এখানে আসলে আমাদের পাত্তাই দেয় না, মনে হয় আমরা অন্য কোনো দেশের লোক। সৌদি, কুয়েত আমরা সকলেই পুরাতন প্রবাসী, আমাদেরকে ভ্যাকসিন না দিলে আমরা কুয়েতে যাইতে পারবো না। আমাদের মাত্র 20 দিন 25 দিন ভিসার মেয়াদ আছে, এর মধ্যে যদি আমাদের ভ্যাকসিন দেওয়া প্রবাসী না পাঠানো হয় তাহলে আমাদের বছর ভোগান্তি হবে। পরে মন্ত্রী এসে আশ্বাস দেন, শিগগিরই নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে পুরো প্রক্রিয়া। অ্যাপ সীমিত আকারে চালু হয়েছে, কিন্তু সবার জন্য এখনো চালু হয়নি। এটা বোধহয় ওই রোববার সোমবার দিকেই চালু হবে। এর আগে যেটা আপনারা করতে পারেন, আপনাদের করা উচিত, যারা যারা বিএমইটিতে রেজিস্টার্ড না, আপনারা কিন্তু বিএমইটিতে ওখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নেন। পরে জানানো হয় শুক্রবার থেকে সারা দেশে 53টি বিএমইটি কেন্দ্রে প্রবাসীরা নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। এর মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করা যাবে। রাশেদ লিমন, তলিয়ে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। চরম দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। নগরীর বিভিন্ন এলাকায়ও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ছোট সন্তানকে কোলে নিয়ে হাসপাতালে মা, পানি মারিয়ে ঢুকতে হচ্ছে ডাক্তার দেখাতে। ডায়রিয়ার সমস্যা নিয়ে মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পারভিন আক্তার, কিন্তু হাসপাতালের নিচের তলা পানিতে তলিয়ে যাওয়ায় তাকে আনা নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজন ও হাসপাতালের স্টাফদের। দূষিত পানিতে ডায়রিয়া আরো বাড়ার শঙ্কা তাদের। পানি যদি এরকম থাকে তাহলে একটা রোগী নিয়ে উঠাইতে নামাইতে অনেকটাই মানুষের কষ্ট। একটু বৃষ্টি পড়লেই পানি উঠে যায়, আমার বাচ্চাদের নিয়ে সমস্যা হয়। নিচে উঠা নামা অনেক কিছু সমস্যা। সরকার এটার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা দিয়েছিল, কিন্তু কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি এই পর্যন্ত। বুধবার রাতের ভারী বর্ষণে বরাবরের মতো জলাবদ্ধতা সৃষ্টি হয় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। পানিতে থই থই হাসপাতালের নিচতলা। চরম দুর্ভোগে পড়তে হয় দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। অনেক কষ্ট করে এখানে আসছি, বাইরে নিতে পরীক্ষার জন্য। আমি এই সিজনের মধ্যে অলরেডি মনে হয় 5-6 বার হয়ে গেছে। এদিকে শুধু হাসপাতাল এলাকায় নয়, ভারী বর্ষণে নগরীর সিডিএ বহুতল কলোনি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ড্রেন সব জাম হয়ে গেছে, পানি যাইতে পারে না, এই কারণে এই অবস্থা। প্রতিটা নালা কিন্তু জাম হয়ে গেছে, আবার ওই যে ময়লাও কিন্তু রোডে পানির ভিতরে ময়লা আছে। আবহাওয়া অফিসের তথ্য মতে বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 212 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রতি বছর বর্ষায় সিডি এলাকা কিংবা মা ও শিশু হাসপাতাল পানির নিচে তলিয়ে যাবে, এটি যেন এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে এলাকার মানুষের কখন পরিত্রাণ মিলবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নগরীর সিডি এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা বাড়ল 31শে ডিসেম্বর পর্যন্ত। ধরপাকড় এড়াতে সুযোগ কাজে লাগাতে পারেন প্রবাসী বাংলাদেশিরাও।
সেপ্টেম্বরেই সংযোগ সড়কে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্ত। প্রায় ৩,০০০ রোড স্ল্যাবের মধ্যে আর মাত্র ২০০টি বসলেই এই কর্মযজ্ঞ শেষ হবে বলে আশা সেতু কর্তৃপক্ষের। সমান্তালে এগিয়ে যাচ্ছে প্যারাপেট ওয়াল ও গ্যাস পাইপলাইন সহ বাকি কর্মকাণ্ড। তবে লকডাউনে কাজ চালিয়ে নেওয়াকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সেতু কর্তৃপক্ষ বলছে, স্বপ্ন সেতুর কাজ করোনার প্রভাব মুক্ত রাখতে নেওয়া হয়েছে বিকল্প পরিকল্পনাও। প্রকল্প এলাকা ঘুরে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। দেখতে দেখতে চোখের সামনেই এক দৃশ্যকাব্যর রূপান্তর। রেলের পর রোডের হাতে গোনা কয়েকটি স্ল্যাব, তারপর প্যারাপেট ওয়ালের কাজ ফুরলেই অবকাঠামো শেষ। আর তাতেই লেখা হবে আত্মবিশ্বাস আর গর্বের এক মহাকাব্য। নাম তার পদ্মা সেতু। সেই কাব্যের সারথি বাংলার কোটি মানুষ। নানা ষড়যন্ত্র উপেক্ষা করে ২০১৪ সালে শুরু হওয়া কর্মযজ্ঞ এখন প্রায় শেষের দিকে। পুরোপুরি দৃশ্যমান স্বপ্ন সেতু পদ্মায় এখন অপেক্ষা যান চলাচলের। এত বড় সেতু যে হবে এই জায়গায় আমরা তো কোনোদিন কল্পনা করি না। ঢেউ হলে যেতে পারে না মানুষ, ফেরি বন্ধ, সব বন্ধ হয়ে যায়। পদ্মা সেতু চালু হলে আর মানুষের আর এরকম ভোগান্তি হবে না। করোনা কিন্তু গাড়ি ঘোড়া যানবাহন সবই কিন্তু বন্ধ। পদ্মা সেতুর কাজটা কিন্তু কখনো বন্ধ হয় নাই। জুন শেষে এই স্বপ্ন সংযোগের সার্বিক অগ্রগতি ৮৭ ভাগ। তার মানে আর মাত্র ১৩ ভাগ কাজ শেষ হলেই খুলে যাবে স্বপ্ন দুয়ার। কদিন আগেই রেলের অংশ যুক্ত করেছে মাওয়া থেকে জাজিরাকে। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রোড স্ল্যাব আর প্যারাপেট ওয়াল বসানোর কাজ। ২৯১৭টি রোড স্ল্যাবের মধ্যে বসে গেছে ২৭০০টির কিছু বেশি। বাকি প্রায় ২০০টি স্ল্যাব বসলেই ইস্পাতের কাঠামোর উপর সংযোগ সড়কে যুক্ত হবে উত্তাল পদ্মার দুই প্রান্ত। রোডওয়ে স্ল্যাব আমাদের ২০০ স্ল্যাব বাদ আছে। এই ২০০ কাজ চলতেছে, দিনরাত ৩ শিফটেই কাজ চলতেছে। আমাদের আশা যে সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে শেষ করে দেওয়া। দেশ জুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। কর্তৃপক্ষ বলছে কঠোর লকডাউনের মধ্যে কাজের গতি এগুতে সাজানো হয়েছে নতুন ছক। করোনার জন্য আমাদের কিছু মালামালের সরবরাহে কিছুটা বিলম্ব হচ্ছে। যে কনসালটেন্ট বা যে ইঞ্জিনিয়ার সাহেবরা বিদেশে গেছে বা অনেকে ছুটিতে যাচ্ছে, তাদের আসা যাওয়া একটু রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, পারতেছে না, অনেক লম্বা সময় লকডাউনে থাকতে হচ্ছে। এগুলা যেন আমাদেরকে কাজকে কোনো প্রভাবিত না করে, বিকল্প পরিকল্পনা নিয়ে যেন আমরা কাজটা চালাই দিতে পারি, এটা আমাদের চ্যালেঞ্জ। ভবিষ্যতে বড় আর কোনো বাধা না আসলে সামনের বছরের জুনেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ দেশের সকল সংকটে নেতৃত্বের ভূমিকায় বিশ্ববিদ্যালয়টি। অথচ নানা সীমাবদ্ধতা ও সংকটের কারণে বিশ্ববিদ্যালয়টি হারাচ্ছে তার জৌলুস। জ্ঞান বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়ছে বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায়। শাকির আহমেদের রিপোর্ট। হাজারো শিক্ষার্থীর কলকাকলিতে মুখর থাকা প্রাঙ্গণ জুড়ে এখন নীরবতা। এরই মধ্যে শতবর্ষ পূর্ণ করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। অথচ এ দিনটিকে ঘিরে কতই না পরিকল্পনা ছিল সবার। করোনা মহামারী কেড়ে নিয়েছে সবই। তাই সীমিত পরিসরে প্রতীকী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাঙালির স্বাধিকার আদায়ের কেন্দ্রস্থলে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাঙালির ভাষার অধিকার থেকে মুক্তিযুদ্ধ, প্রতিটি সংগ্রামী নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া বিজ্ঞানী সত্যেন বোস, হরপ্রসাদ শাস্ত্রী, ভাষাতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের অবদানে পরিচিতি মিলে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে। তবে নানা সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়টি দিন দিন হারাতে বসেছে তার অতীত সুনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির যে ক্যাপাসিটি, তাতে মাত্র ১৫০০ শিক্ষার্থী পড়তে পারে, বরং ১০০ বছরে এসে আমরা একটা কংক্রিট ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছি। আর এজন্য শিক্ষাবিদরা দোষছেন শিক্ষা ব্যবস্থার রাজনীতিকরণকে। সামরিক শাসন আমলে রাজনৈতিক বিবেচনায় বা সরকারি বিবেচনায় উপাচার্য নিয়োগ শুরু হলো, তখন থেকে বিশ্ববিদ্যালয়ে ধস নেমেছে। তবে উপাচার্য বলছেন সঠিক পথেই আছে বিশ্ববিদ্যালয়টি। সীমাবদ্ধতা কাটাতে উদ্যোগের কথাও জানান তিনি। এই সকল চাহিদাগুলোর সংশ্লেষণ করার পরই আমরা প্রত্যাশা করতে পারবো যে এটি আন্তর্জাতিক মানে নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্ম। ঐতিহ্যকে ধারণ করে সেই লক্ষ্যেই এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষপূর্তিতে এমনটি প্রত্যাশা করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ।
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি সহ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা বাড়িয়েছে দেশটির সরকার। চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বাড়ানো হয়েছে। কোম্পানির মালিকদের মাধ্যমে এই সুযোগ নিতে পারবেন শ্রমিকরা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, বৈধ হওয়ার সুযোগ নিয়ে ধরপাকড় এড়াতে পারবেন তারা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে মালয়েশিয়া চলছে ব্যাপক ধরপাকড়। দেশটিতে অভিবাসী বৈধকরণের শেষ দিন ছিল 30 জুন। কাগজপত্র না থাকার অভিযোগে তাই গ্রেপ্তার অভিযানে নামে দেশটির ইমিগ্রেশন পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। এতে অন্তত 200 শতাধিক বাংলাদেশি আটকের খবর পাওয়া যায়। তবে এবার এলো সুখবর। বৃহস্পতিবার দেশটির অভিবাসন বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে, চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চলবে। সকল বাংলাদেশি আপনারা যেখানে আসেন না কেন, বৈধকরণ প্রক্রিয়ায় সরকারের নিয়ম অনুসারে বৈধকরণ হন। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার জানান, টানা লকডাউন আর বিভিন্ন জটিলতার কারণে অনেকেই এই বৈধকরণ প্রক্রিয়ায় আবেদনের আওতাভুক্ত হতে পারেননি। তাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এলো নতুন সিদ্ধান্ত। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার লাগাম টানতে 7 দিনের কঠোর বিধিনিষেধে দেশ। মোড়ে মোড়ে চেকপোস্ট। সারা দেশে আটক 3 শতাধিক। করোনায় 24 ঘন্টায় রেকর্ড 136 জনের মৃত্যু, টাঙ্গাইলে সর্বোচ্চ। প্রবাসীদের টিকা দেওয়ার প্রথম দিনই অব্যবস্থাপনা। কুর্মিটোলায় বিক্ষোভ। একটি মাত্র এজেন্সির শ্রমিকরাই নিতে পারছেন টিকা। 2-1 দিনের মধ্যেই সমাধানের আশ্বাস মন্ত্রীর। এবং রাতভর বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল। চরম দুর্ভোগে রোগী, স্বজন ও চিকিৎসকরা। বছরের পর বছরেও মিলছে না সুরাহা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।